কুরুলুস রাজ্যের আকাশ সীমানা দিয়ে উড়ে যাচ্ছে মহারাজের বিশাল গাড়িবহর। তাদের উদ্দেশ্য কোল্ডারের রাজ্য, কারণ মেনাহাতিকে ঘুম পাড়াতে হবে। মেনাহাতিকে জাগিয়েছে অনেকদিন হয়ে গিয়েছে। তারা দ্রুত দক্ষিণ মেরুর দিকে যেতে শুরু করলো, যেখানে মূলত কোল্ডারের রাজ্য এবং মেনাহাতির রাজ্য। অনেকটা ওড়ার পরে প্রায় দক্ষিণ অঞ্চলে তারা চলে আসলো। মেরু অঞ্চলে আসলে একটু ঠান্ডা লাগে। সঙ্গে সঙ্গেই ইকবাল একটা মোটা কাপড় পরে নিল, সম্ভবত কোনো পশুর চামড়া দিয়ে তৈরি, বেশ উষ্ণ। হানিফা তার পাশে বসে আছে। হানিফা বলল, ইকবাল, এরপরে কি পরিস্থিতি? আমি তো দেখে আসলাম কালকে, ওইখানে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। আমি তো ওইখানে অসংখ্য বছর থেকেছি, এরকমভাবে ক্যান্টিলিয়ার মোট সদর দপ্তর এখন পর্যন্ত দেখিনি। কি মনে হয় তোর? ইকবাল তখন বলল যে রহস্য তো আছেই, কিন্তু ওই লোকগুলো কারা যারা এখানে আসলো? এরকম কোনো লোকের সন্ধান তো এর আগে পাইনি বা দেখিও নি। ওরা কোত্থেকে আসলো? তবে আমার একটা সন্দেহ আছে, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কিং তো পালিয়েছিল যুদ্ধ থেকে। সে এখন কোথায় আছে? কিংবা আজ পর্যন্ত আমি আন্ডারগ্রাউন্ড কিংকে ট্র্যাক করতে পারিনি। সে কোথায় থাকে, কি করে, তার রাজ্য কোথায়? শুনেছি কোনো একটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, তবে সেটা ব্রাজিলে নয় বা রেইন ফরেস্টে নয়, অ্যামাজনের বাহিরে কোথাও একটা আছে। তবে আর বড় কোনো জঙ্গল কোথায় আছে সেটা কি তুই জানিস হানিফা? হানিফা তখন বলল, খোঁজ খবর করতে হবে। তবে একটা বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছি, সেটা হচ্ছে কি, ব্রাজিলের শেষ মাথার দিকে একটা বিরান জঙ্গল আছে, যেখানে মূলত কোনো জিনেদের প্রবেশও নেই, আর মানুষ তো দূরের কথা, কোনো আদিবাসীও সেখানে নেই। সব মিলিয়ে আমাদের ওইখানে একটু খোঁজ খবর করতে হবে। আর সদর দপ্তরে আমি সবাইকে বসিয়ে রেখে এসেছি। ইকবাল এবং হানিফা দুজনেই এই কথাগুলো বলতে লাগলো। হানিফা তখন বলল যে সমস্ত রাজ্যবাসীকে চিঠি পাঠাতে হবে, আগে এখান থেকে ফিরি। বেশ খানিক্ষণ ওড়ার পরে গাড়িটা বিশাল আকৃতির একটা দেয়ালের সামনে এসে থামল। উপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেতে হবে নিচের সেই বিশাল আকৃতির দরজা ভেদ করে, যে দরজাটা এত মোটা যে এই পাশ থেকে যেতে যেতে ওই পাশে পর্যন্ত প্রায় 1 মিনিট সময় লেগে যায়। এত মোটা দেয়াল এবং দরজা। সেই গাড়িটা সেই দেয়ালের ভেতর থেকে ঢুকে গেল, মানে তাদেরকে দেখেই দেয়ালটা খুলে দিল, কারণ দেখেছে যে পুরো বিশ্ব মুসলিম জাহানের সম্রাট এসেছে, সেহেতু দেয়াল তো অটোমেটিক্যালি খুলে যাবে। খুলে যাওয়ার পর তারা সেই গাড়ি বহন নিয়ে ভেতরে ঢুকলো। কোল্ডারের রাজ্য বিশাল বড়, কিন্তু তাদের টোটাল রাজ্যটা একটা বিশাল আকৃতির বরফের দেয়াল দিয়ে ঢাকা। এটার ভিতরে খুব শক্ত পাথর দিয়ে বেষ্টনী করা হয়েছে আরও অসংখ্য বছর আগে। কোল্ডারের পূর্বপুরুষরা এগুলো করে গিয়েছিল, সম্ভবত আদিরাজের রাজ্য অনেক আগে থেকেই, এবং এই বরফের রাজ্য অনেক পুরাতন সব মানুষগুলোর থেকে। তারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখল কি যে বড় প্রাসাদের সামনে মেনাহাতি বসে আছে। প্রাসাদের সামনে বিশাল আকৃতির একটা সিট তৈরি করা আছে তার জন্য, এবং পুরো একটা উদ্যানই তৈরি করে দেওয়া রয়েছে তার জন্য। মাইলের পর মাইল শুধুমাত্র সেই উদ্যান শুধুমাত্র তার জন্য তৈরি করা, এবং সেখানে বড় বড় গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো কিভাবে লাগিয়েছে কে জানে। ফরটাস মহারাজকে স্বাগতম জানানোর জন্য আসলো। খানিকক্ষণ বাদে মহারাজ কোল্ডারও আসলেন। এসে বললেন কি যে, আসুন মহারাজ, পুরো মুসলিম জাহানের সম্রাট, আপনাদেরকে এখানে স্বাগত জানাচ্ছি। তাদেরকে সকলে সাদরে গ্রহণ করলো এবং লাল গালিচা পেতে দেওয়া হলো উপরে ওঠার জন্য। এই রাজ্যের সমস্ত কিছুই বরফ দিয়ে তৈরি সামান্য মনে হচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। প্রত্যেকটা ঘরবাড়ি যেন সাদা ধবধবে বরফের মতো এরকম, আর চারিদিকটা বরফ দিয়ে এত সুন্দর করে সজ্জিত যে ইকবাল দেখে অবাক হয়ে গেল। ইকবাল এর আগে এখানে কখনো আসেনি, বা আসলেও হয়তো তার মনে নেই জায়গাটা এরকম। সেটা হানিফাকে সে বলতে লাগলো, এরকম মেরু অঞ্চল এত সুন্দর করে সাজানো হতে পারে। হানিফা বলল, মহারাজ, আপনি তো এর আগে কখনো এখানে আসেননি, এই জন্য হয়তো আপনার এইসব বিষয়ে জ্ঞান নেই, বা আপনি হয়তো কখনো দেখেননি। ইকবাল বলল, হ্যাঁ ঠিক বলেছ, জায়গাটা আসলে খুব সুন্দর। তারা 4 পা 5 পা করে চলে গেল মহলের ভেতরে। মহলটা বিশাল আকৃতির, চারিদিক দিয়ে বরফ দিয়ে ঘেরা। তারপর সেখানে বিশ্রামাগারে তাদের সকলকে বসতে দিল। বিশাল আকৃতির বিশ্রামাগার, এবং সেখানে সমস্ত কিছু অদ্ভুত সব জিনিস দিয়ে তৈরি। দেখে মনে হচ্ছে যে বেশ দামি জিনিস। কিছুক্ষণ বাদে কোল্ডার এবং ফরটাস এসে তাদের সাথে বসলেন। তারপর ইকবাল বলল কি যে সমস্ত প্রসেস রেডি তো, আমরা এখন বাইরে এসে থাকতে পারবো না, কারণ আমাদের রাজ্যের অবস্থা কিরকম সেটা তো তুমি জানো কোল্ডার। রাজ্যের সমস্ত জায়গায় সংস্কার চলছে, প্রত্যেকটা নির্মাণ কাজ আবার পুনরায় করতে হচ্ছে। সব মিলিয়ে সম্পদ অনেক লাগছে, তবে আমাদের যা সম্পদ আছে তা দিয়ে আমরা সমস্ত কিছু শেষ করে ফেলতে পারবো। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আগামী শুক্রবারে, মানে এই যে সামনে যে শুক্রবার আসছে, এই শুক্রবারে হচ্ছে সকলের বৈঠক আছে।
এবং সকলে আমরা বসবো, কি করা যায় রাজ্যের উন্নয়ন। সেজন্য তোমাকে আমি তোমার এলাকায় যেহেতু নিজে এসেছি, সেহেতু এইখানে আমি তোমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়ে গেলাম, বা আমার নিজের মুখে বলে গেলাম। আর বাকি যেসব রাজা আছে তাদের সকলকে আমি দূত দিয়ে পাঠাবো এবং তারা আমার ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। মূলত হচ্ছে এই একটু ভোজ এবং পূর্ণমিলনের অনুষ্ঠান। অনেক বছর সবার সঙ্গে দেখা হয় না, তো সব মিলিয়ে এই আর কি। আগামী শুক্রবার তো কালকেই মনে হয়, তাই না? ফরটাস এই কথা বলতেই কোল্ডার বলল কি যে হ্যাঁ, তাহলে আমরা কালকে চলে যাব, সমস্যা নেই। বেশ খানিক্ষণ পর কোল্ডার কাছে একজন লোক আসলেন, এসে বললেন, মহারাজ, উদ্যানে সমস্ত কিছু রেডি, আপনারা সকলে আসতে পারেন। ইকবাল, হানিফা এবং কোল্ডার এবং ফরটাস এবং তার যত দলবল আছে সকলে মিলে সেই উদ্যানে গেল। বিশাল আকৃতির উদ্যানে মেনা হাতি বসে আছে। মহারাজকে দেখে তিনি সালাম করলেন এবং পা নিচের দিকে দিয়ে তার দিকে মাথা ঝুঁকিয়ে বললেন, হে মুসলিম জাহানের সম্রাট, আপনি ভালো আছেন? আমি আপনার অনুগত দাস এবং আপনি যা বলবেন আমি সেটাই শুনতে বাধ্য, কারণ আমি সিংহাসনের গোলাম এবং আপনি এই পুরো বিশ্বকে 2 বার রক্ষা করেছেন শয়তান জিনেদের হাত থেকে, সেটা আমি ওনাদের কাছে শুনেছি এবং আপনার এরকম মহান একজন নেতার প্রতি আমি জানাই সালাম। ইকবাল তখন হাতের ইশারা দিতেই মেনা হাতি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমানোর জন্য প্রস্তুত। তারপর মেনা হাতি সেই বিশাল বড় উদ্যানের মতো জায়গা গিয়ে একটা কবরের মতো জায়গা রয়েছে, মানে জায়গাটা দেখতে কবরের মতো কিন্তু উঁচু, সেখানে বিশাল আকৃতির একটা খাট রয়েছে। সেই খাটের মধ্যে এসে সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে পড়ল। আস্তে আস্তে করে সেই খাটটা মাটির ভিতরে যেতে লাগলো, মানে বরফের ভেতরে। আশেপাশের উদ্যানের সমস্ত জায়গা তো বরফ দিয়ে ঘেরা, তবে গাছ আছে, তবে সেই গাছগুলো এখানকার মতো সবুজ নয়, বা উদ্যানটাও সবুজ নয়। উদ্যানটা সম্পূর্ণ সাদা রঙের সমস্ত গাছ দিয়ে ভরা এবং গাছের পাতাগুলো ধবধবে সাদা। এরকম পাতা এর আগে ইকবাল কখনো দেখেনি। চারিদিকটা কেমন যেন অদ্ভুত। আর সেই সঙ্গে কিছু লাল টকটকে গাছ রয়েছে, সেগুলো এই সাদা রঙের মাঝখানে শোভা ছড়াচ্ছে। বেশ খানিক্ষণ পর সেই পুরো খাটটা সহকারে কফিনের মতো বক্সটা একদম বরফের ভিতরে ঢুকে গেল। তারপর চারিদিকটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। এরকম আলোকিত জায়গায় হঠাৎ করে অন্ধকার কিভাবে হলো? আচমকা সমস্ত গাছগুলো জ্বলে উঠল। যে গাছগুলো সাদা রঙের ছিল সেই গাছগুলো এক ভিন্ন রঙিন আলোতে জ্বলে উঠল। আর অন্যান্য যেসব লাল গাছ ছিল সেই আলোগুলো মানে অন্যরকমভাবে জ্বলে উঠল এবং প্রত্যেকটা আলো গ্রেডিয়েন্টের মতো এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আলোগুলো পাখির মতো উড়ে বেড়াচ্ছে ডানা মেলে। এত অদ্ভুত লাগছে চারপাশে দেখতে, সমস্ত কিছু অদ্ভুত। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, সাদা বরফের টুকরিগুলো একটু একটু করে জ্বলছে আর গাছগুলো থেকে অনবরত আলো বের হয়ে যাচ্ছে। গাছের যে শেকড়গুলো আছে সেই শেকড়গুলো থেকেও আলো বের হতে দেখা যাচ্ছে। কি অদ্ভুত বিষয়! এরকম গাছ পৃথিবীতে আছে, এটা নিশ্চয়ই কোল্ডারের এই দক্ষিণ মেরুতেই আছে। তারপর সেই গাছগুলোর যে শেকড় ছিল, শেকড়গুলো আস্তে আস্তে মাটি থেকে উঠে আসতে লাগলো এবং গাছের মধ্যে থেকে এক ধরনের বট গাছের মধ্যে যেরকম শিকড় বের হয় ঠিক সেরকম শিকড় বের হয়ে সেই বক্সের উপরের জায়গায়, মানে যে জায়গায় বক্সটা ঢুকে গিয়েছে সেই জায়গায় গিয়ে লাগলো এবং অসংখ্য জিন সেখানে এক ধরনের হাইম গান গাইতে লাগলো, যে গানটা মূলত মেনা হাতিকে ঘুম পাড়ানোর জন্য করা হয়ে থাকে। তারা সকলেই অনেক আদিম এবং প্রাচীন জিন। তারা মূলত মেনা হাতির সঙ্গে এখানে আছে অসংখ্য বছর ধরে মেনা হাতির সেবা করার জন্য। সমস্ত কিছু করা শেষে তারাও এখানেই নিজেদের মতো করে ঘুমিয়ে পড়বে এবং পরবর্তীতে যখন মেনা হাতি জেগে উঠবে তখন আবার তারা জেগে উঠবে। প্রত্যেকের পিঠে একটা করে শিকড় তাদের শরীরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা শিকড় সেই জিনদেরকে যেন অন্য ধরনের একদম হাইম গান শোনানোর জন্য বাধ্য করছে এবং চারিদিকটা একটা অন্যরকম গানে মাতোয়ারা হয়ে গেল। বেশ খানিক্ষণ পর সমস্ত কিছু হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। আশেপাশে ইকবাল তাকিয়ে দেখল যে সকলেই দাঁড়িয়ে আছে কিন্তু চোখ বন্ধ করে, তার মানে তারা সকলে ঘুমিয়ে পড়েছে। ইকবাল অনুমতি দিলেই সকলে শুয়ে পড়বে, এমনকি মেনা হাতিও এতক্ষণে প্রায় ঘুমিয়ে পড়েছে। ইকবাল তখন হাত উঁচু করে তার মুষ্টিটা শক্ত করে ধরতেই সকলে তাদের নিজেদের আসন গ্রহণ করলো এবং তাদের পিঠ থেকে সেই জিনিসটা উপরের দিকে উঠে তাদের পুরো শরীরটা জুড়ে গেল এবং তারা সেই গাছের মধ্যেই একদম ঘুমিয়ে পড়ল। বেশ খানিক্ষণ পর চারিদিকটা আস্তে আস্তে করে ফর্সা হতে লাগলো, তবে আগের মতো ফর্সা হলো না। কোল্লার তখন বলল যে এই জায়গায় এরকম অন্ধকারই থাকবে এবং এদের ঘুমানোর জন্য এই জায়গা পরবর্তীতে আবার আলোকিত হবে যখন এরা জেগে উঠবে। মহারাজ চলুন। জায়গাটা তখনও বেশ অন্ধকার,
এমন হয় না যে ফজরের আজানের পরে নামাজ পড়া শেষে হালকা হালকা আলো ফুটে? তার থেকে একটু অন্ধকার, তবে মনে হচ্ছে যে সবেমাত্র সূর্য বের হবে এরকম একটা অবস্থা। তারপর ইকবাল ওখান থেকে বেরিয়ে আসলো। উদ্যানের দরজাটা বন্ধ করে দেওয়া হলো। উদ্যানের চারিদিকে মনে হচ্ছে ঘন কালো অন্ধকার, শুধুমাত্র ওই অঞ্চলটুকুই বা ওই জায়গাটুকুই। তারপরে তারা মূল প্রাসাদে ফিরে আসলো। প্রাসাদ আসার পর মহারাজ কোল্ডার বললেন কি যে, সম্রাট, আপনি আমাদের আত্মীয়তা একটু গ্রহণ করুন। এত বছর পর আমাদের এখানে এসেছেন, আপনাকে সবাই দেখার জন্য উৎসুক হয়ে আছে। চলুন আমরা রাজ্যের ভিতরে যাই, ভিতরে গিয়ে সমস্ত প্রজা যারা আছে তাদের সঙ্গে আপনার সঙ্গে কথা বলিয়ে দিই। সকলে আপনাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। এবং ওই পাশে মেনাহাতিকে ঘুম পাড়ানোর কাজ শেষ, তাহলে ওই দিকে যাওয়া যাক, চলুন। প্রায় সকাল সকালের পরে হঠাৎ করেই দ্রুতগতিতে একটা যান রংমহলের উপর এসে পড়ল। সেখানে সে মায়াকে নামিয়ে দিয়ে বলল কি যে, মায়া, তুমি যাও, নিজের ঘরে যাও, আর আমি আব্বাজানের সাথে দেখা করে আসি। আব্বাজান কোথায়? সঙ্গে সঙ্গে যেতে হবে। আমি মূল মহলে যাচ্ছি, মূল ভবনে, ওইখানে নিশ্চয়ই আছেন তিনি। তারপর তিনি মূল ভবনে উপরে গিয়ে ল্যান্ড করল। সেখানে ইউসুফ নেমে সঙ্গে সঙ্গেই তার আব্বাজানের রুমে গেল, কিন্তু তার আব্বাজান সেখানে নেই। কি আশ্চর্য! সে দাসদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রক্ষীরা, আব্বু কোথায়? এবং তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই দক্ষী বা দাস বলল কি যে, সে তো এখানে নেই, এখানে নেই। এটা শুনেই ইউসুফ সে দৌড়ে নিচে নেমে গেল, শুনলো না যে কোথায় গিয়েছে। আশেপাশে সমস্ত জায়গায় খুঁজতে লাগলো, এমনকি উদ্যানেও খুঁজলো, কিন্তু উদ্যানেও নেই। তার পার্সোনাল সমস্ত জায়গায় খোঁজাখুঁজি হয়ে গিয়েছে, কিন্তু কোথাও সে নেই। আচমকা সে রেগে গিয়ে বলল কি যে, কেউ বলছো না কেন আমার আব্বাজান কোথায়? একটা জরুরি খবর আছে। তখন সেখানে সহসভাপতি যে ছিল, মানে সহ সেনাপতি, তিনি আসলেন। এসে বললেন কি যে, যুবরাজ, মহারাজ তো বেরিয়েছেন। তখন ইউসুফ বলে, কোথায় গিয়েছেন? তিনি বললেন যে তিনি এবং আমাদের সেনাপতি মানে হানিফা গিয়েছেন কোল্ডারের রাজ্যে মেনাহাতিকে ঘুম পাড়ানোর জন্য, আর আজকে নিশ্চয়ই খুব দ্রুত ফিরে আসবেন। ইউসুফ তখন বলল, আমার সময় নেই, আমাকে দ্রুত যেতে হবে। সঙ্গে সঙ্গে সে আসমানে উঠে গেল এবং উঠে উচ্চ গতিতে মানে ফুল গতিতে সে কোল্ডারের রাজ্যের দিকে ছুটতে লাগলো। তার তো ওড়ার জন্য পাখি, ডানা বা বাহন লাগে না, সে এখন চাইলে নিজে থেকে উঠতে পারে। সে আকাশের উপর মেঘের ভিতর দিয়ে উঠছে, গন্তব্য কোল্ডারের রাজ্যে। ওইদিকে মহারাজ সকলের সামনে দাঁড়িয়ে আছে এবং সকলের সামনে দাঁড়িয়ে সে সমস্ত জায়গায় দেখল কিছু শুধু জনতা আর জনতা। তারা সকলেই সম্রাট ইকবাল পেয়ে খুশি। ইকবাল সম্পর্কে তারা শুনেছে এবং জেনেছে, কিন্তু এই প্রথম স্বচক্ষে ইকবালকে দেখল। কারণ কোল্ডারের রাজ্যের কেউ বাইরে যায় না, বাইরে যেতেও সকলের অনুমতি লাগে। অনেকটা উত্তর কোরিয়ার মতো, কিম জন উনের শাসন আমলের মতো, যে অনেকটা নিজেদের ঘরের খবর বাইরে তারা প্রচার করে না কখনোই। এবং একটা কনফিডেন্সিয়াল রাজ্য হচ্ছে এই কোল্ডারের রাজ্য। বেশ খানিক্ষণ পর তারা সেখানে থেকে এবং কিছু বক্তব্য দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কোল্ডারকে বললো, কোল্ডার, আজকে আমাদেরকে যেতে হবে। তুমি তো বুঝতেই পারছো এখন রাজ্য কত সংকটাপন্ন অবস্থায় পরিস্থিতি পেরিয়ে এই পর্যন্ত এসেছে, এবং তোমরা সেটা করার জন্য সাহায্য করেছো। আমাদেরকে ফেরত যেতে হবে, আর সমস্ত রাজ্যে আমরা চিঠি পাঠাবো আজকেই। কালকের মধ্যে সমস্ত সবার সঙ্গে দেখা হচ্ছে এবং তোমার সঙ্গেও দেখা হচ্ছে। আমার সিংহাসনে তোমাকে নিমন্ত্রণ রইল। ফরটাস, তুমি চলে এসো, ঠিক আছে? দেখুন ফরটাস বলো, জি সম্রাট, ঠিক আছে। তারপর বাইরে এসে হানিফা, ইকবাল এবং তাদের গাড়ি বহর সে দেয়ালের ভেতর দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে তারা কুরুলুস রাজ্যের দিকে চলে গেল। গ্রামবাসীরা গাড়িগুলো অনেকটা পথ পেরিয়ে এসেছে। তাদের গাড়িতে সমস্ত জিনিসপাতি ভরা। কারোর গরুর গাড়ি আছে, সেহেতু সে গরু এবং ঘোড়া দিয়ে গাড়ি টানছে। কিন্তু যাদের গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি নেই, তাদেরকে কষ্ট করে নিজেদের সমস্ত কিছু নিজেদেরই টানতে হচ্ছে। একটা গাড়ির ভিতরে একজন লোক তার সমস্ত পরিবারকে টেনে নিয়ে যাচ্ছে। পেছনে তার এক মেয়ে এবং একটা ছেলে সেই গাড়িটাকে ঠেলছে, আর তাদের থেকেও ছোট দুটো সন্তান গাড়ির ভিতরে, এবং আরও বেশ কিছু মালামাল মানে ঘরের যেসব জিনিসপাতি আছে সেসব জিনিসপাতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। মূল গাড়িগুলো থেকে তারা অনেকটা পেছনে পড়েছে। কারণ হচ্ছে তাদের যে ঘোড়ার গাড়ি নেই অথবা গরুর গাড়ি নেই। যাদের ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি আছে তারা অনেকটা এগিয়ে গিয়েছে, আর যাদের নেই তাদের মূলত হচ্ছে এরকমভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে। আর যেহেতু লোকটা একা, সেহেতু সে পুরোপুরিভাবে পেছনে পড়েছে এবং সে হাঁপিয়ে সেখানে বসে পড়ল। তখন তার মেয়ে এসে বলল, আব্বা, আমাদেরকে দ্রুত যেতে হবে। যদি আমরা দল হারিয়ে ফেলি তাহলে কিন্তু বিপদে পড়ব, আর এই জায়গাটা খুব একটা ভালো মনে হচ্ছে না। চারিদিকে কেমন শুনশান দেখো,
নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জিনিস আমাদেরকে ফলো করছে। আমার সেটা মনে হচ্ছে। মেয়েটির বয়স 14-15 বছর। মেয়েটি মূলত তার বাবার লাঠি এখন, এবং তার বাবাকে সে বলছে যে তাড়াতাড়ি চলো। তারপর তার বাবাকে বিশ্রাম করতে দিয়ে সে নিজেই গাড়িটা টানতে শুরু করলো। বেশ খানিকটা পথ তারা সামনে এগিয়ে গেল। দেখতে পেল তাদের যে মূল গাড়িবহর আছে তারা আজকে সন্ধ্যায় বিশ্রাম নেওয়ার জন্য মূলত হচ্ছে এইখানেই বসবে, এবং জায়গাটা তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, এবং পৃথিবীর এই প্রান্তে তখন সূর্য প্রায় অস্ত্র যায় অবস্থা। তারা সেখানে ঘাঁটি পাতল। সেই বৃদ্ধ লোকটা তখন একটু শান্তির নিঃশ্বাস ফেলল। তারা একটু টেনে হালকা একটু মাঝের দিকেই তাদের তাঁবুটা টানালো, এবং জায়গাটা ছিল অন্যরকম সুন্দর এবং অন্যরকম ভালো মতো জায়গা। তারা রাত্রের জন্য এই জায়গাটাই নির্বাচন করলো। গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় এরকম ভাবেই মানুষজন সরে যাচ্ছে উত্তরের দিকে, মানে মেরু অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই শুনেছে যে ওই অঞ্চলে পানি আছে, এবং পানি অঞ্চলে যদি কোনো আইল্যান্ডের উপরে ওঠা যায় তাহলে নিশ্চয়ই এরকম কোনো জন্তুর কোনো সম্মুখীন হতে হবে না। তারা সকলে বলাবলি করছে যে উত্তরের সমস্ত গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে, তৃণভূমিতে যে এরকম অবস্থা হবে। আমাদের জিনেরা কি করছে বলুন তো? আমাদের জিনেরা কেন মহারাজ সম্রাট ইকবালের কাছে দেখা করছে না, এবং কেনই বা তাকে বিষয়টা জানাচ্ছে না? চারিদিকে গ্রাম এরকম ফাঁকা হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমাদের তো পরিস্থিতি বেশ খারাপ। কেনই বা মহারাজের কাছে এই কথাটা তুলছেন না আপনারা? তখন সেখানের একজন জিন বলে উঠলেন, আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম, এই গ্রামের কয়েকজন বড় অধিকারীরাও গিয়েছিল, কিন্তু মূলত কুরুলুস রাজ্যে এখন সংস্কার চলার কারণে মহারাজ ইকবাল কারোর সঙ্গে দেখা করছেন না। তাদেরকে বলেছি যে অনেক খারাপ পরিস্থিতি, এমনকি গার্ডদের কাছে বলেছি যে আমাদের গ্রামের এই অবস্থা। গার্ডরা বলেছে, ধরো কি ফালতু মার্কা কথা বলেন, আশেপাশে এখন মদ গাঁজা খেয়ে এসেছেন নাকি? ফালতু কথা বলেন। এখন কোনো শত্রু আছে নাকি? কয়েকদিন আগে যুদ্ধ শেষ হয়েছে, সবে মাত্র কয়েক মাসও হয় নাই, এর মধ্যে আপনারা নিয়ে আসছেন আর আরেক কাহিনী। এখানে তো কখনো সম্ভব না, আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন, এরকম কোনো কিছু হয় নাই, আপনারা যান। এগুলো বলেই আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমরা তো কোনোভাবে দেখাই করতে পারছি না, কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না, কিন্তু আমার ভালো লাগছে না। তখন একটা মেয়ে বলে উঠল, আব্বা আমাদেরকে আর কত দূরে যেতে হবে? তখন যে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে এই এলাকার পৌর যে লোকটি, তিনি বললেন, আর এদিক দিয়ে 180 মাইল গেলেই আমরা সেই জায়গা পেয়ে যাব। 180 মাইল রাস্তা অনেক দূর, তবে জিনদের কাছে হয়তো খুব বেশি দূরে না, কিন্তু তাদের পরিবার এবং সমস্ত জিনিসপাতি যেহেতু নিয়ে যেতে হচ্ছে, সেটি 180 মাইলও তাদের কাছে এখন অনেকটা পথ। যেতে হয়তো আরও 2 দিন সময় লাগবে। এর মাঝখানে যদি রাস্তায় কোনো বিপদ ঘটে তাহলে তো অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। তখনই ওই দিক দিয়ে এক ঘোড়া উড়ে যাচ্ছিল। ঘোড়াটা সেই দলবহর দেখে সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে আসলো। ঘোড়ার উপরে একজন আরোহী ছিল, সেটা হচ্ছে একটা জিন। জিনটা নিশ্চয়ই দক্ষিণ তৃণভূমির কেউ হবে। সেই জিনটা সমস্ত জায়গায় উড়ে উড়ে পর্যবেক্ষণ করে বেড়াচ্ছে। যদি এরকম পক্ষীরাজ ঘোড়া কারো কাছে থাকে তাহলে নিশ্চয়ই সে বড় কোনো ঘরের সন্তান অথবা যোদ্ধা। সঙ্গে সঙ্গে সেই বড় দলটা দেখে সে নেমে আসলো। নেমে আসার পর বলল কি যে, তোমরা এখানে সকলে সমবেত হয়েছে কিসের জন্য ফাঁকা জায়গায়? তোমাদের গ্রাম কোনটা এবং সমস্ত জিনিস নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তখন সেই রক্ষীটা বলল, মানে সেই লোকটি বলল, জিন লোকটি, যে তোমাদের তো গতিগতি ঠিক লাগছে না, কোথায় যাচ্ছ তোমরা? সর্দারের মধ্যে থেকে একজন বললেন যে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এই উত্তরের দিকে, তৃণভূমির থেকে পেরিয়ে মরুর আগে ওই জায়গাটায় যেখানে পানি আছে, মানে দক্ষিণ মেরুর আগে। তখন সেই পক্ষীরাজের আরোহী সেই সেনা বললেন কি যে, কেন ওদিকে কেন যাচ্ছ তোমরা? তোমাদের কি সমস্যা? তখন সেখান থেকে একজন লোক কাঁদতে কাঁদতে বললেন, আমাদের গ্রাম কি আর আছে? গ্রাম তো তছনছ হয়ে গিয়েছে। গ্রামের সমস্ত জিনিস, আশেপাশের সমস্ত জিনিস একদম ধ্বংস করে ফেলেছে। সমস্ত জায়গা এমন বাজে অবস্থা করেছে, আমাদের এখানকার কোনো যুবক মানুষ নেই, সমস্ত ছেলেপুলেকে ধরে নিয়ে গিয়েছে। আমরা এখানে দেখো না বৃদ্ধ, কোনো যুবক ছেলেপুলে দেখতে পাচ্ছ? সকলকে নিয়ে গিয়েছে। লোকটি বলল, নিয়ে গিয়েছে মানে কিছু তো বুঝতে পারছি না। তখন সেই পৌর লোকটি, সেই পৌর জিনটি বলল কি যে, আপনি দেখতে পাচ্ছেন না এখানে কোনো যুবক পুরুষ নেই? সকল যুবক পুরুষকে নিয়ে গিয়েছে, আর আমরা গ্রামে থাকতে পারছি না তাদের তাণ্ডবে। গ্রামে প্রত্যেকটা ঘরেই বিশাল আকৃতির 2-3টা করে ছিদ্র আছে, এবং সেই ছিদ্রের মধ্যে কোনো একটা অজানা জন্তু এসে গ্রামের সকল শিশু, ইয়ং যত যুবক আছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে জানি না, যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এবং কি করাচ্ছে তাদেরকে নিয়ে তাও জানি না।
সব মিলিয়ে আমরা খুব বিপদে আছি। এই জন্য আমরা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছি এবং উত্তর মেরুর ওই অঞ্চলে যদি পানি পাই তাহলে পানির ওই অঞ্চলেই আমরা থাকবো। আশা করি সেখানে সমস্যা হবে না। লোকটি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও। সঙ্গে সঙ্গে সে আসমানের অনেকটা উপরে উঠে গেল। উপরে উঠে চারিদিকটা নজর বোলাতে লাগলো। ছেলেগুলো বলেছিল যে তাদের গ্রামটা নাকি দক্ষিণ তৃণভূমিতে। দেখি দক্ষিণ তৃণভূমিতে গিয়ে দেখি কি অবস্থা। পক্ষীরাজের উপর যে লোকটি উঠছেন সে কোনো স্বাভাবিক লোক নয়। সে হচ্ছে হানিফার ডান হাত। তার নাম হচ্ছে মাহাদি। সে অনেক শক্তিশালী একটা জিন এবং মূলত গোপনীয় সমস্ত কাজগুলো করে থাকেন এবং গোপনে সমস্ত কিছু দেখভাল করে থাকেন। যুদ্ধের সময় মাহাদি বেশ বড় একটা উপকার করেছে হানিফার সঙ্গে থেকে এবং হানিফার ডান হাত বলা যেতে পারে। মাহাদি দক্ষিণ তৃণভূমির দিকে যেতে শুরু করলো। মাহাদি এই সমস্ত জিনিসগুলো দেখে থাকেন। মাহাদি যখনই সে দক্ষিণ তৃণভূমির সেই গ্রামগুলোর উপরে নামলেন, তিনি লক্ষ্য করলেন তৃণভূমির আশেপাশে অদ্ভুত দেখতে কিছু জন্তু সেখান দিয়ে ঘোরাঘুরি করছে। জন্তুগুলোর 6টা পা এবং 3টা হাত রয়েছে। আরেকটা হাত নিশ্চয়ই কেটে পড়ে গিয়েছে, কারণ 3টা হাত তো কারো হতে পারে না। সে সত্যি সত্যি দেখল, সে গাছের আড়ালে লুকিয়ে দেখল সেখানে অসংখ্য ওরকম জন্তু ঘোরাঘুরি করছে এবং ঘরের ভিতর দিয়ে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করছে কিছু একটা, কিন্তু সেখানে কোনো কিছু সে পাচ্ছে না। মাহাদি পাশে থেকে সমস্ত কিছু দেখতে লাগলো। তার পাশ দিয়ে একটা গর্ত আছে, সেই গর্ত দিয়ে একটা জন্তু উঠে আসলো। সেই জন্তুর 6টা পা এবং অদ্ভুত দেখতে মানুষের মতোই, তবে 6 পা দিয়ে সে কিভাবে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। আর 4টা হাত রয়েছে। এরকম জন্তু মাহাদি এর আগে কখনো দেখেনি। সে দেখে অবাক হয়ে গেল এবং পাশে থাকা সেই গর্ত দিয়ে সেই জন্তুটি উঠে মাহাদির উপর আক্রমণ করলো। তবে মাহাদি যেহেতু অনেক বড় একজন যোদ্ধা, সে সঙ্গে সঙ্গে সেই জন্তুটির মাথা কেটে একদম বিখণ্ডিত করে ফেলল। জন্তুটি কোনো শব্দও করল না, কারণ হচ্ছে মাহাদি এমন গোপনভাবে জন্তুটিকে মেরেছে যাতে অন্যরা টের না পায়। কিন্তু ততক্ষণে সেই জন্তুটি সেখানে কোনো একটা শব্দ করে উঠে গেল এবং উঠে গিয়ে সে আবার তার দিকে আক্রমণ করতে গেল। কিন্তু তার মাথা নেই, মাথা যেহেতু কেটে পড়ে গিয়েছে। কিন্তু ওইখানে একটা বিকট শব্দ হলো। সেই শব্দে সমস্ত জন্তুগুলো অ্যালার্ট হয়ে গেল এবং মাহাদিকে দেখে তার কাছে আসতে শুরু করলো সমস্ত জন্তুগুলো। মাহাদির সঙ্গে সঙ্গে তার ঘোড়াতে চড়ে বসলো এবং চড়ে মাটির থেকে অনেকটা উপরে উঠে গেল এবং খেয়াল করলো সমস্ত জন্তুগুলো সেখান থেকে সেই গর্ত ধরে পালাচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে। মাহাদির দেখতে হবে যে আসলে বিষয়টা কি এবং কালকে সকালবেলা এসে সমস্ত কিছু দেখবে। আজকে তাকে ফিরে যাওয়া উচিত কুরুলুস রাজ্যে এবং এইসব বিষয়ে তাকে জানাতে হবে, হানিফাকে জানাতে হবে যে এরকম নতুন একটা জীবের সন্ধান সে পেয়েছে, যে জীব কিনা মাটির নিচ থেকে আসছে এবং গর্ত করে, এবং এরা কোত্থেকে আসছে সেটাই হচ্ছে জানার বিষয়। মাহাদি সঙ্গে সঙ্গে এই কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। ইউসুফ দাঁড়িয়ে আছে কোল্ডারের রাজ্যের বাইরে। ততক্ষণে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে, কারণ ইউসুফ যতক্ষণ এখানে এসেছে ততক্ষণে অনেকটা সময় পেরিয়েছে। ইউসুফ এসে সেই দরজাগুলো ঠোকাতে লাগলো, কারণ এইখানে যেহেতু উত্তর দিকে এবং দক্ষিণ পাশে, সেহেতু তাদের ওইখান থেকে এখানের ওয়েদার একটু ভিন্ন হবে এবং নিশ্চয়ই এখানে সন্ধ্যা লেগে যাবে, কারণ এখানে সময় আগে চলে। তখন সে সেখানে গিয়ে বলল কি যে দ্রুত দরজা খুলুন, আমি যুবরাজ ইউসুফ। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ভেতরে যাওয়ার পর ফট্টাসের মুখোমুখি হলো ইউসুফ। তখন ফট্টাস দেখে বলল, আরে কি সৌভাগ্য যুবরাজ ইউসুফ, আপনি এখানে, কিন্তু কি করছেন? তখন ফট্টাসকে বলল কি যে আমার বাবা কি এখানে এসেছেন, বাবার সঙ্গে খুব জরুরি কথা আছে, সেই জন্য আমি চলে এসেছি। তখন ফট্টাস বলল, আপনার বাবা তো এখান থেকে বেরিয়েছে অনেক সময় হয়েছে, নিশ্চয়ই এতক্ষণে কুরুলুস রাজ্যে পৌঁছে গিয়েছে। ইউসুফ তখন বলল, কি বলছেন, এতক্ষণ পৌঁছে গিয়েছে মানে তিনি কখন বেরিয়েছেন? তখন ফট্টাস বলল, বেরিয়েছে অনেক সময় হয়েছে, তবে আপনি। সঙ্গে সঙ্গে ইউসুফ বলল, কথা বলার সময় নেই ফট্টাস, আপনার সঙ্গে পরে কথা হবে। তাই বলে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে আবার কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো, কারণ তাকে খুব দ্রুতই সেই খবরটা জানাতে হবে যে এখন পর্যন্ত আলকিসের ছেলে বেঁচে আছে, মেফো বেঁচে আছে এবং সেটা সে দেখেছে। সে ভ্রমণে গিয়েছিল মানুষের দুনিয়ায়, কিন্তু সেখানে গিয়ে সে যেরকম একটা জিনিস আবিষ্কার করে আসবে সেটা কখনোই ভাবতে পারেনি। এবং সালমানের কাছ থেকে এবং হানিফার কাছ থেকে যেহেতু খবর পাওয়া গিয়েছে যে আলাস্কার ওইদিকে কোনো একটা সমস্যা তো আছেই,
তাহলে আমাদেরকে দ্রুত ওইখানে পৌঁছাতে হবে। সে আবার খুব দ্রুত গতিতে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। তার বাবার সঙ্গে যেভাবেই হোক বসতে হবে এবং হানিফা চাচার সঙ্গেও বসতে হবে। সব মিলিয়ে তারা এই সব বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন এবং বুঝতে পারবে। আলাস্কার মধ্যভাগের এক গহীন জঙ্গল, তার উপর দিয়ে মেফোর 2 সাগরেদ জিন ওড়াউড়ি করছে। একটা জিনের অবস্থা তো খারাপ, সেহেতু ওই জিনটা খুব বেশি নিচের দিকে যায় না, তবে সে চাইলে একা উঠতে পারে। তবে মেফোকে নিয়ে একটু কষ্ট হয়ে যায়। সে আশপাশ দিয়ে ওড়াউড়ি করছে এবং তারা দুজন গল্প করছে যে এই গহীন জঙ্গলের ভিতরে ঢুকবে কিনা, কারণ আলাস্কার এই জঙ্গলটা বেশ পুরাতন এবং এদিকে যদি ঢোকা হয় তাহলে নির্ঘাত কোনো কিছুর খপ্পরে পড়লে তাদের প্রাণ তো গেছেই, আর তাদের প্রাণ গেলে মেফোকে তো বাঁচানো যাবে না। তারা দুজন মেফোর দাস। মেফোর সমস্ত কথা শুনে, তবে মেফো যেহেতু সমস্ত জায়গা খুঁজতে বলেছে সেহেতু উপরে থেকে সমস্ত জিনিস খুঁজতে হবে। হঠাৎ করেই তাদের উপর একটা আক্রমণ হলো, কারণ তারা জঙ্গলের উপর দিয়ে খুব ভালোভাবে নিচে যাতে দেখা যায় সেরকম জায়গা দিয়ে উঠছিল, নিচে যাচ্ছিল না একদম। জায়গাগুলো একদম খুব ঘন এবং কালো অঞ্চল। এই জায়গার নিচেগুলো কত বছর যে সূর্যের আলো পড়ে না সেটা হচ্ছে দেখার বিষয়। একটা অদ্ভুত আক্রমণ তাদের দিকে ছুটে আসলো। সঙ্গে সঙ্গে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়লো, কিন্তু তাদের উপর কারা আক্রমণ করছে সেটাই সুযোগ বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে থেকে যে ভালো জিনটা আছে, মানে সুস্থ জিনটা, সে চারিদিকে খোঁজ করতে লাগলো। জিনেদের চোখ আবার একটু ভিন্ন, তারা অন্ধকারে বেশ ভালো দেখতে পায়। সেহেতু এই জায়গাটা ছিল অন্ধকার, সূর্যের আলো সেখানে তেমন একটা নেই। তারা অন্ধকারে খুঁজতে খুঁজতে একটা জায়গায় দেখলো যে গাছের আড়াল থেকে মানুষের অবয়বের একটা জিনিস তাদের দিকে আক্রমণ করছে এবং তার হাতে তীর ধনুক, এবং সেই তীরগুলো বেশ মোটা এবং অন্য ধাঁচের তীর। সেখান থেকেই মূলত তীরগুলো ছোড়া হচ্ছে। এবং শুধুমাত্র সেখানে না, অনেকগুলো গাছের আড়ালে মাটির মধ্যে অনেকজন লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা নিচের দিকে গেল এবং নিচে গিয়ে খেয়াল করলো যে এরা আর কেউ না, এরা হচ্ছে মানুষ এবং নিশ্চয়ই কোনো আদিবাসী যারা কিনা এইখানে থাকেন। তবে এই দুটো জিনকে ওরা দেখলো কিভাবে? সঙ্গে সঙ্গে তারা অদৃশ্য হয়ে সেখানে নিচে নামলো। নিচে নেমে খেয়াল করলো যে তারা উপরের দিকে খবর করছে এবং নজর রাখছে, কিন্তু ওরা তো জানে না যে আমরা দুজন জিন। সে তারা নিচে নেমে সেই আদিবাসীদের যে সর্দার ছিল তাকে তুলে মাটি থেকে উপরে উঠে ফেললো। সঙ্গে সঙ্গে সকলেই অবাক হয়ে গেল এবং সকলে চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু করতে লাগলো। তারা তো জানে না যে জিন কি জিনিস হয় বা এরকম বিষয় হয়তো তাদের কোনো কিছুর অবলোকন নেই। সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত শক্তি এসে আমাদের গায়ে ঝটকা দিল এবং আমরা সেই বড় যে সর্দার ছিল তাকে শুদ্ধ নিচে পড়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলাম। দৃশ্যমান হওয়ার পরে সেই আদিবাসীদের মধ্যে থেকে একজন আমাদের কাছে ছুটে আসলো, এসে আমাদেরকে বন্দি করতে চাইলো, কিন্তু ততক্ষণে আমরা উপরে উঠে গিয়েছি অনেকটা। তারা আবার তীর ধনুক নিয়ে আমাদের দিকে তাক করলো। একজন লোক আসলো, এসে তখন আমাদের দিকে তাকিয়ে বললেন ইশারা দিয়ে যে তোমরা কারা। আমরা ইশারা দিয়ে বললাম যে আমরা উপর থেকে এসেছি, আমরা জিন। কিন্তু তারা নিশ্চয়ই কোনোদিন জিন দেখেনি। এরকম অদ্ভুত প্রাণী দেখে তারা অবাক হলো যে প্রাণীগুলো আকাশে উঠতে পারে। একজন পৌর লোক সেই গুহার ভিতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে তখন আমাদের ভাষা বুঝতে পারলো এবং আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলো। বললো কি যে তোমরা এখানে কেন এসেছো? তোমরা তো ব্রাজিলের জিন, তোমরা এই জঙ্গলে কিসের জন্য এসেছো? এখানে যে আদিবাসীরা থাকে এখানে তো জিনেদের কোনো কাজ নেই, আর তোমরা কিসের খোঁজে এখানে এসেছো? তখন আমি বললাম কি যে আসলে মূলত আমরা এখানে এসেছি আন্ডারগ্রাউন্ড কিং এর রাজ্য খুঁজতে, আমাদের সর্দার মেফোর জন্য। তখন সে বলল মেফোকে? তখন তিনি বললেন যে আমাদের সর্দার ক্যান্টিলিয়ার একমাত্র সেনাপতি ছিল মেফো, মানে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী হচ্ছে মেফো। ক্যান্টিলিয়ার কথা শুনতে সে বলতো ক্যান্টিলিয়া কোথায় থাকে সে? আমি তো জানতাম ব্রাজিলের মধ্যে থাকেন। তখন সে জিনটি আবার আমার দিকে তাকিয়ে বলল যে আমি কোনো জিন নই, আর আমরা কোনো জিন জাতীয় নই, আমরা হচ্ছে আদিবাসী এবং আলাস্কার এই জঙ্গলে শত শত বছর ধরে আমরা থাকছি। আমরা এই জঙ্গলের বাইরে যাই না এবং আপনি যে সমস্ত কথা কিছু বলছেন সেই সমস্ত কথা বিষয়ে আমরা কিছু জানি না, তবে ক্যান্টিলিয়া সম্পর্কে জানি। একবার ব্রাজিলের জঙ্গলে গিয়েছিলাম, সেখান থেকেই মূলত অনেক কিছু ঘুরে এসেছি এবং ক্যান্টিলিয়াই মূলত আমাকে শক্তিটা দিয়েছে। সেজন্যই আমাদের আদিবাসী এই গহীন জঙ্গলে এখন পর্যন্ত টিকে আছে। তবে তোমরা এসেছো সেহেতু এখান থেকে চলে যাও। তোমাদেরকে এই উপদেশটাই আমি দেব, কারণ এই জঙ্গল বেশ ভয়ানক এবং অনেক বেশি কালো ছায়ার অধিকারী এখানে আছে। তো সেহেতু এই জঙ্গলের জায়গায় জায়গায় ট্র্যাপ আছে,
এরপরে আর যেও না, গেলে নিশ্চয়ই তোমরা নির্ঘাত মারা পড়বে, কারণ ওই অঞ্চলটা আজ পর্যন্ত কোনো মানুষ বা জিনের পাড়া পড়েনি, সেহেতু গেলে তোমরা নির্ঘাত মারা পড়বে। তারপর ওইখান থেকে ওই জিন দুটো বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে মেহফোর কাছাকাছি চলে আসলো। মেহফোকে এসে বলল কি যে সম্রাট, এরকম অবস্থা, কি করব বলেন? ওইখানে এখন পর্যন্ত আদিবাসী আছে। মেহফো তখন বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে, বলল কি যে কালকে আমি সেখানে যাব এবং গিয়ে ওদের সঙ্গে আমি কথা বলবো, তুমি চিন্তা করো না। মেহফো প্রায় সেরে উঠেছে। এই কয়েকদিনে তার স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে, কারণ সে জিন দুটোর কথা শুনেছে এবং জিন দুটো তাকে এক ধরনের ভেষজ ওষুধ এনে দিয়েছে, যেটা খেয়ে মেহফোর এখন সুস্থ অনুভব হচ্ছে। তবে সে পুরোপুরি সুস্থ না। এখন তাকে সেই জায়গায় যেতে হবে যে জায়গায় এই জিনগুলো কথা বলে এসেছে। তারপর সেই জিন দুটো বলল যে মহারাজ, আমরা কালকে সকালে যাব, আজকে যাওয়ার মতো পরিবেশ নেই। এই জঙ্গল রহস্যে ঘেরা, এই জঙ্গল আমাদের কাছে সম্পূর্ণ নতুন। আমরা যদি রাত্রেবেলা রওনা দেই অনেক বিপদের সম্মুখীন হব। উনি বললেন চারিদিকে বিপদ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ধারণা যে আপনাকে যদি ওনার কাছে নিয়ে যাই তাহলে আপনাকে সুস্থ করে তুলতে পারবে, কারণ আপনার শরীর মানুষের অবয়ব দিয়ে তৈরি এবং মানুষের অবয়ব এবং চিকিৎসা কেবলমাত্র ওরাই করতে পারে। আমার ধারণা আপনার হাতের এই সমস্যা এবং বাকি সমস্যাগুলো ওরা ফিক্স করতে পারবে। আপনার হাতের তো অনেকটা ক্ষত বেরিয়েছে। তখন মেহফু বলল কি যে হ্যাঁ, তাহলে আমরা কালকে সেখানে যাব। ইকবাল, হানিফা এবং রাজ্যের অন্যান্য অধিকারী যারা আছে তারা সকলেই তাদের মূল রাজদরবারের সিংহাসনের কাছাকাছি বসে আছে। ইকবাল মূল সিংহাসনে বসে আছে। বাইরে তখন ঘন কালো অন্ধকার, রাত্রি নেমে এসেছে, কিন্তু বৈঠক তখনও চলছে। হানিফা তার পাশেই বসে আছে। সকলে বসে একে অন্যের সঙ্গে গল্প করছে। তখনই ইকবাল বলল কি যে সকলের ইনভাইটেশন লেটার কি পাঠানো হয়ে গেছে? সমস্ত দূতদেরকে খবর দাও, 7টা কিংডমের সমস্ত রাজাকে আমার লেখা এই চিঠিটি পাঠিয়ে দাও। হানিফা হাওয়ায় হাত ঘোরাতেই বেশ খানিক্ষণ পর 7 জন দূত সেখানে উপস্থিত হলেন এবং তারা এই রাজ্যের অনুগত। সকলকে একটা একটা করে চিঠি দেওয়া হলো এবং বলল, চিঠির ভেতরে লেখা আছে তোমাদেরকে কোন রাজ্যে যেতে হবে। তোমরা সকলে গিয়ে সেসব রাজ্যে গিয়ে চিঠি দিয়ে আসবে, ঠিক আছে? আর শোনো, তোমাকে বলছি, হ্যাঁ আমার দিকে তাকাও। একজন দূতকে দিকে তাকিয়ে মহারাজ ইকবাল তখন বললেন যে তুমি যাবে হচ্ছে উত্তর মেরুতে, মূল বরফের যে রাজা আছে সে রাজার কাছে। সেখানে গিয়ে তাকে পার্সোনালি ইনভাইটেশন লেটার পাঠিয়ে আসবে, যে বলবে যে মহারাজ আপনাকে যেতে বলেছেন। যদিও তিনি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না এবং তিনি আমাদের রাজ্যের বাহিরের কেউ, তবে হ্যাঁ তোমাকে সেখানে গিয়ে স্পেশালি বলতে হবে এবং আমার হাতে লেখা এই চিঠিটি তার কাছে দিবে। আশা করি তিনি না করবেন না, কারণ যেহেতু উত্তর মেরুর ওই রাজা আমাদের পুরো রাজ্যের সীমানার বাহিরে তিনি, এবং তিনি সবসময় ন্যায়ের পক্ষেই ছিলেন এবং আমাদেরকে যুদ্ধে সহায়তা করেছেন। তো সেহেতু তাদেরকে আমাদের এখানে ইনভাইটেশন অবশ্যই পাঠাতেই হয়। সব মিলিয়ে তিনি আসবেন। তারপর সমস্ত দূতগুলো একে একে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল এবং সমস্ত জায়গায় গেল। কেউ গেল হিনল্যান্ডে, কেউ গেল দক্ষিণ তৃণভূমিতে, কেউ গেল উত্তর তৃণভূমিতে এবং সমস্ত জায়গায়। তবে বিশ্ব এখন অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যান্য সকল রাজার সঙ্গে দেখা হচ্ছে না। কোন গ্রামে কি হচ্ছে এসব জায়গায় সমস্ত কিছু একদম ওলটপালট হয়ে আছে। কেউ খুন, গুম, ধর্ষণ হলেও সেই সব এর বিচার হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না। কারণ হচ্ছে চারিদিকে এখন একটা অন্যরকম বিভৎস পরিবেশ চলছে, যার কারণে মহারাজ ইকবাল এখন হয়তো সকলের সঙ্গে দেখা ওরকমভাবে করতে পারছেন না। এসব নিয়ে বৈঠক হবে আগামীকালকে। হানিফাকে সে বলতে লাগলো এবং হানিফা সকলকে বলল যে আগামীকালকে দিকে রাজ্যের সমস্ত কিছু একে একে করে দেখা হবে। কোন রাজ্যের কি সমস্যা সমস্ত রাজারা যেন তুলে ধরে। সব মিলিয়ে কালকের বৈঠক যেন সফল হয়। তখন সকলকে বলল ইকবাল যে আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন যান, রাত অনেক হয়েছে, নিজেদের ঘরে যান। সকলে চলে গেল নিজেদের কক্ষে। মায়া নিজের মহলে তখন বসে আছে, নিজের রংমহল যেখানে সে থাকে। মায়ের মাঝে মধ্যে তার বাবা মার কথা মনে হয়। যুদ্ধে তার মাও মারা গিয়েছে, কারণ যুদ্ধ যখন লেগেছিল তখন তার মা এই সিংহাসনের মধ্যে ছিল তার বাবার সঙ্গে। শয়তানগুলো তার মাকেও মেরে ফেলেছে, এমনকি তার ভাই বোন যারা ছিল সকল ভাই বোনকে মেরে ফেলা হয়েছে। মায়া এখন এখানে সম্পূর্ণ একা। মায়ের কেন যেন তেমন একটা ভালো লাগে না। মায়ের ছোট একটা ভাই ছিল, সেই ভাইকেও এই যুদ্ধে মরতে হয়েছে। তারা সকলেই এই রংমহলে ছিল, কিন্তু রংমহলের একটা অংশে বিশাল বড় বিস্ফোরণ হয়েছিল, সেখান থেকে তারা মারা গিয়েছে। মায়া তার নিজের কক্ষে বসে কাঁদছে।
হঠাৎ করে একজন দাসী এসে বলল, রাজকুমারী, আপনি কান্না করছেন কিসের জন্য? কিছু কি হয়েছে? তখন সে দাসীকে জড়িয়ে ধরে বলল, আমার মা এবং ছোট ভাইয়ের কথা খুব মনে পড়ছে। দাসী তখন বললেন, কি করবেন বলুন? সেই যুদ্ধ রণক্ষেত্রে তো আমি আমার পরিবারকে হারিয়েছি। আমার ছোট একটা ছেলে এখানে ছিল, সেও মারা গিয়েছে। যুদ্ধ আসলে ভালো কোনো কিছু বয়ে আনে না, আমাদের সকল কিছু কেড়ে নেয়, তবে আমাদেরকে আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়েছে এবং ন্যায়ের জয় হয়েছে। সেটা আমাদের সকলকে মেনে নিতে হবে এবং আমরা অন্যায় কখনো মানিনি আর মানবও না। তখন মায়া তার চোখের পানি মুছল, বলল কি যে, ভালো কথা বলেছিস, চল আমরা একটু পুকুরে যাই। পুকুরে অনেকদিন গোসল করা হয় না, আর ইউসুফ কোথায় গিয়েছে কে জানে, আমাকে নামিয়ে দিয়েছে গেল। তাই বলে মায়া এবং সমস্ত দাসী মিলে তাদের যে রং পুকুর আছে সেই পুকুরে গোসল করার জন্য চলে গেল। পৃথিবীর মানচিত্র থেকে বাহিরে অদ্ভুত একটা স্থান, সেটা পৃথিবীর মানচিত্রের ভিতরে কোথাও নেই, তবে এই বিশ্বের কোনো একটা জায়গায় আছে, যে জায়গার আকাশ সম্পূর্ণ লাল বর্ণ, যেন রক্ত দিয়ে আকাশ ঢাকা। প্রত্যেকটা জায়গায় অসংখ্য লাভা রয়েছে এবং লাভার নদী বয়ে চলেছে। চারিদিকটা খুবই বিভৎস দৈত্য এবং অদ্ভুত আকৃতির দৈত্য পাখি এবং কুষ্ঠিতপূর্ণ জায়গা দিয়ে ভরা, যে জায়গাগুলো দেখলেই যে কারোর শরীর একদম কাটা দিয়ে উঠবে। এরকম একটা স্থানের মধ্যে বেশ কয়েকটা জিন এবং বিভৎস কিছু জন্তু একটা মানুষকে ছিঁড়ে খাচ্ছে। মানে সেই মানুষটাকে কোথাও এক জায়গা থেকে ধরে নিয়ে এসেছে, তবে সেই মানুষটাকে কোথা থেকে নিয়ে এসেছে কেউ জানে না, এবং তাকে সবাই ছিঁড়ে ছিটে খাচ্ছে। কেউ একটা হাত টেনে ছিঁড়ে নিয়ে গেল, কেউ একটা পা টেনে ছিঁড়ে নিয়ে গেল, কেউ মাথা টেনে নিয়ে গেল। খানিকক্ষণ বাদে আরেকটা জিনকে নিয়ে আসা হলো। সেই জিনটা কোথাকার জিন তা কারোর জানা নেই, তবে অতি সাধারণ এবং একজন কৃষক জিন দেখে বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে সেই জিনকে সকল নরখাদক জন্তুগুলো ছিঁড়ে খেতে লাগলো, এবং সমস্ত জিনিস উপর থেকে পর্যবেক্ষণ করছেন সেই কালো জিনগুলো দলের মধ্যে থেকে একজন। তেনারা এখানে এসেছে অনেক সময় হয়েছে এবং তারা মহারাজের সঙ্গে বৈঠক করার জন্য মূলত বসে আছে। মহলের বাইরে থেকে সে বাহিরে এসে ঘোরাঘুরি করছে এবং দেখছে যে এখানকার পরিবেশ কি। আসলে নরকের থেকেও ভয়ঙ্কর পরিবেশ এখানকার, এবং গ্রামের পর গ্রাম অসংখ্য নরখাদক জিনেরা এরকমটাই করে থাকেন। কালো সেই জিনটা আস্তে করে সেখান থেকে সরে গেল এবং তার মহলের দিকে ফিরে গেল। ফিরে তার অন্যান্য সাথীদেরকে বলল যে এখানের এরকম অবস্থা। তাদের যে সর্দার ছিল তিনি বললেন এখানের এই অবস্থায় হয়। খানিকক্ষণ বাদে দুটা জিন সেখানে আসলো, এসে বলল যে চলুন, আপনাদেরকে মহারাজ ডাকছেন, আপনাদের সঙ্গে বৈঠকের অনুমতি দিয়েছে, দ্রুত চলুন। তারা অন্ধকারচ্ছন্ন একটা রুমের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এর এপিসোড নাম্বার 3 এখানে শেষ হয়ে গেল। এপিসোড নাম্বার 4 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। খুবই হতাশাজনক বিষয় হচ্ছে যে আপনারা আমাদের এই সিরিজ গল্পকে একদমই সাপোর্ট করছেন না, একদমই কম ভিউ, যেটা কিনা আমার নর্মাল এপিসোড গল্পেও অনেক বেশি ভিউ হয়। এত কম ভিউ নিয়ে আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়াটা আসলে খুবই কষ্টকর বিষয়। এত কষ্ট করে গল্প লিখে আপনাদের কমেন্ট নেই, ভিডিওতে কোনো লাইক নেই, কোনো সাপোর্ট নেই, কোনো ভিউ নেই, সব মিলিয়ে এরকম গল্প চালিয়ে যাওয়া যায় না। আসলে আপনারাই দেখুন যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনাদের কাছে চেয়েছি যে প্রত্যেকটা এপিসোডে 500টা কমেন্ট করবেন, কিন্তু সেটা আপনারা করতে পারছেন না। যাই হোক, খুবই হতাশাজনক যে আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও দেই, কিন্তু আপনারা সেটা সঠিক মূল্যায়ন করেন না। যাই হোক, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।